জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয় যে কিংস পার্টি, কারণ এর সাথে সহযোদ্ধা বা সহযাত্রী হিসাবে যারা আছেন তাদের মধ্যে দুইজন বোধহয় সরকারে এখন আছেন, সেই হিসাবে কিংস পার্টি হিসাবে অভিহিত করা হয়। এটি নিশ্চয়ই সরকারের জন্য যেরকম বিব্রতকর, কিংস পার্টি বলে যাদেরকে বলা হচ্ছে তাদের জন্য বিব্রতকর। আর আপনার যে প্রথম প্রশ্নটা ছিল যে নির্বাচনী পরিস্থিতি দৃশ্যত এখন তো মোটামুটি একটা টাইম লাইন আছে, কাজেই সবারই দৃষ্টি সেদিকে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হবে। আমরা আশা করব, ধারণা করব যে সেটাই বজায় থাকবে। পথটা খুব যে সহজ না, এর মধ্যে খুব অস্থিতিশীলতা যে হবে না, রাজনৈতিক বা অন্য ধরনের অস্থিতিশীল হবে না সেটা বলা কঠিন। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা নির্বাচন দিকে যাচ্ছি, এটা এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এছাড়া যে রাজনৈতিক অঙ্গনে যেটা আমরা দেখতে পেয়েছি, আমাদের যাত্রাটাই কিছু অশুভ ছিল। 5 আগস্টের পরবর্তী যাত্রাটাই অশুভ ছিল। যে সমস্ত রাজনৈতিক দলগুলো ট্রেডিশনাল বা কনভেনশনাল রাজনৈতিক দলগুলো ছিল দীর্ঘদিন বাংলাদেশে কর্মরত, তাদের শীর্ষ অবস্থানে, তাদের মধ্যে শীর্ষ অবস্থানে যারা ছিলেন তাদের একাংশের মধ্যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি। এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে আরও ব্যাপকভাবে। এবং সেটি কোনো দল উচ্চ পর্যায় থেকে ঘোষণা দিয়েছেন, তার বিপরীত অবস্থান নিয়েছেন, অনেককেই দল থেকে বহিষ্কার করেছেন, কিন্তু সেটা নিয়ন্ত্রিত হয়নি, নিয়ন্ত্রণ করতে পারেননি দলগুলো। সেই দায় দলগুলোকে নিতে হবে। এবং সেটার ধারাবাহিকতায় যেটা হয়েছে, নতুন যে রাজনৈতিক শক্তি বিকশিত হয়েছে তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে। যেটা প্রতিষ্ঠিত রোল মডেল, সেটাই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে। এবং যেই সম্ভাবনা ছিল সেটার থেকে নিজেদেরকে অনেকটাই বঞ্চিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। যে এর থেকে উত্তরণের জন্য তাদের নিজেদেরকে ভাবতে হবে, সকল রাজনৈতিক দলগুলোকে। আমরা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছি, কিন্তু যেই ক্ষেত্রে সংস্কারের কথাগুলো আমরা বলি না, বললে আপনারাও প্রচারও করেন না, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলের সংস্কার। রাজনৈতিক দলের সংস্কার না হলে যে দল দেশে গণতন্ত্র আনবে, সেই দলের অভ্যন্তরে যদি রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি না থাকে, তাহলে তারা কীভাবে রাজনৈতিক গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করবে, সেই বিষয়গুলো আমাদের আরও বেশি আলোচনা হওয়া দরকার। আমরা বলি না রাজনৈতিক দলের উপর সংস্কার চাপিয়ে দিতে হবে, রাজনৈতিক দলের সংস্কার রাজনৈতিক দল নিজেরাই করবেন, সেটি আমাদের কাছে আমাদের প্রত্যাশা। সেই জায়গায় তাদের নিজেদেরকে হাত দিতে হবে। অন্য যে ক্ষেত্রগুলোতে সংস্কার নিয়ে আলোচনা হয় না, আমরা প্রতিবেদনে বলেছি, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো যারা বাংলাদেশের কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে, তাদের সংস্কারের কোনো বিষয়ে কোনো আলোচনা নাই। র্যাব বাতিল করার, নিষিদ্ধ করার যে প্রস্তাব জাতীয় আন্তর্জাতিকভাবে জাতিসংঘের প্রতিবেদন সহ যে উত্থাপিত হয়েছে, প্রস্তাবনা এসছে বা সুপারিশ, সেটি সম্পর্কে কোনো সরকারের কোনো সুস্পষ্ট অবস্থান নেই, বরং পরোক্ষভাবে সেটার বিপরীত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং একইভাবে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের কোনো লক্ষণ নেই। যেই চর্চা প্রতিষ্ঠিত হয়েছে সেটার পরিবর্তন করতে হলে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের সংস্কারের বিকল্প নেই বলে আমরা মনে করি। আর দু একটা শেষ করব। বিশেষ করে আমাদের কর্মক্ষেত্রের মধ্যে অন্যতম যে বিষয়গুলো মানুষের তথ্য অধিকার, মানুষের মানবাধিকার সুরক্ষার যে ক্ষেত্রগুলো, সেগুলো আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে অন্তত তুলনামূলকভাবে বেশি গুরুত্ব পাবে। সেটা আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি না। আমরা ইতিমধ্যে অবস্থান নিয়েছি প্রাতিষ্ঠানিকভাবে। আমি আবারও বলছি, আমাদের প্রতিবেদনে যেহেতু আছে, আবারও রিপিট করছি, এক ধরনের বিশ্ব রেকর্ড স্থাপিত হয়েছে যে বাংলাদেশে তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশন 1 বছর পার হয়ে গেছে, অথচ এখন পর্যন্ত সেটি গঠিত হয় নাই। সমস্ত আইনগুলো সংস্কার দূরে থাকুক, এই দুটি কমিশন এখন পর্যন্ত নেই। অর্থাৎ এই ক্ষেত্রে, এই ধরনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের কেন প্রাধান্য পেল না, বিষয়টা আমাদের কাছে মোটেই